কাশিদাসী মহাভারতের বন পর্বে যুধিষ্ঠির বলছেন, ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়। কিন্তু যুধিষ্ঠিরের এই পরামর্শ মহাভারতেও বড় কেউ একটা মানেননি, আর কলিকালে তো কেউ মানেই না। কোথাও নিজের দলের যুব নেতাকে প্রকাশ্যে সপাটে চড় মারেন তৃণমূল কাউন্সিলর, আবার এক মহিলার ওপর নির্যাতনে নাম জড়ায় শাসক দলে। ক্রোধ আবার বিরোধী শিবিরেও। উপনির্বাচনে ভরাডুবির পর দলের একাংশের বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ আনছেন রাজ্য বিজেপির নেতারা। এই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। খাস কলকাতায় ফের প্রকাশ্যে শাসকের কোন্দল। কলার ধরে দলেরই যুব নেতাকে সপাটে চড় তৃণমূল কাউন্সিলরে। সাট্টা জুয়ার মদতের অভিযোগে পরস্পরকে নিশানা দুপক্ষের। বেআইনি কারবারে শাসক দল জড়িত বলেই কি চোখ বন্ধ করে থাকে পুলিশ? দ্বিতীয় প্রশ্ন থাকবে। চোপড়া আরিয়াদহের পর আবার সোনারপুরের সালিশি বিতর্কে নাম জড়ালো তৃণমূলের। মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ। নির্যাতনের অভিযোগ অস্বীকার তৃণমূল কর্মী। জেসিবি জয়েন্ট থেকে জামাল, শাসক ঘনিষ্ঠ গুন্ডাদের দাপটে লাগাম পরাবে কে? তৃতীয় প্রশ্ন থাকবে। অভিযুক্ত আইনজীবীর একাধিক প্রশ্নের উত্তর দিতেই পারলেন না সরকারি আইনজীবী। আরিয়াদহে ক্লাবে নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচারের মামলায় জামিন পেল জয়ন্ত সিংয়ের সঙ্গী। এমন নারকীয় ঘটনার পরেও অভিযুক্তর বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে কেন ব্যর্থ পুলিশ? চতুর্থ, তৃণমূলে ফিরতে চাইলে আবেদন করতে হবে শোভন চট্টোপাধ্যায়কে। জল্পনার আবহে মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। বিজেপি নেতাদের তৃণমূলে আসার সময় তো আবেদনের কথা শুনিনি। নতুন এসে জ্ঞান দিলে কানে লাগে, পাল্টা কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখনই এমন বিরোধ শুরু হলে শোভনের প্রত্যাবর্তন আদৌ মসৃণ হবে তো? পঞ্চম প্রশ্ন। দলের টাকা লোপাট করা থেকে প্রতিপক্ষের কাছ থেকে সরাসরি ঘুষ নেয়া। দলের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বিস্ফোরক সব অভিযোগ তথাগত রায়, রাহুল সিনহা থেকে রাজকমল পাঠক, বিশ্বনাথ কারকে। নেতাদের এমন অন্তর্দ্বন্দ্ব সামলে বিধানসভা ভোটের আগে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে বিজেপি? দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। দুই পক্ষই অভিযোগ করছে যে অন্য পক্ষ খাস কলকাতা শহরে সাট্টা জুয়ার কারবার চালাচ্ছে। এই লড়াই এমন জায়গায় পৌঁছচ্ছে যে নির্বাচিত কাউন্সিলর নিজের দলের কর্মীর গায়ে প্রকাশ্যে হাত তুলছেন। আর উত্তরের পর দক্ষিণে, মানে ওই চোপড়ার পর সোনারপুরে আবার সেই সালিশি সভার অভিযোগ। আমি প্রথমে তৃণমূলের প্রতিনিধি রিজু দত্তকে দিয়ে শুরু করব। রিজু, গত সপ্তাহে এই স্টুডিওতে এই চেয়ারে বসে তুমি কড়া ভাষায় বলেছিলে যে কোনো ধরনের বেআইনি কাজ হলে দল কড়া ব্যবস্থা নেবে, সালিশি সেছাড়া যেখানেই হোক সম্পূর্ণ বেআইনি। আমি বলছি তারপরে প্রায় প্যান্ডোরার বক্স খুলে গেছে। তার কারণ একটার পর একটা ঘটনা, সেই সালিশি সভা, সাট্টা জুয়ার কারবার সবটাই বেআইনি, আমার বলার অপেক্ষা রাখে না। চোপড়া আরিয়াদহের সোনারপুরের পর এবার খাস কলকাতা শহরের শোভাবাজারে। একদম এগুলো তো কোনো মতেই কাম্য না শাসক দল হিসেবে। মানে এটা তো আমাদের অস্বস্তির কারণ। আর আমরা যারা শাসক দলের মুখপাত্র, তোমাদের মতো এরকম বড় বড় চ্যানেলে এসে ডিফেন্ড করতে হয় এই সব জানোয়ারগুলোর জন্য, তো আমাদের মুখে থুতু উঠে যাচ্ছে ডিফেন্ড করতে করতে। আমার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো সেশন ট্রায়াবল কেস সেগুলো সবকটা ডিটেকশন হয়েছে এবং 90% কনভিকশন রেট। তো প্রশাসন কাজ করছে। এবার গণপুটিনি সালিশি সভা যেগুলো আমি বলেছিলাম তোমার চ্যানেলে যে বেআইনি, 100% বেআইনি। এই যে সোনারপুরে যে ঘটনাটা ঘটিয়েছে সে নাকি স্বঘোষিত তৃণমূল নেতা, কিন্তু নিশ্চয়ই তার ওপরে তৃণমূল বা যেই হোক কোন না কোনো মালিকের হাত আছে, নলে এত বাড়বাড়ান্তি হয় কি করে? এবার আমার একটা প্রশ্ন আছে। 2019 অগাস্টে বিধানসভায় গণপিটুনি প্রতিরোধ আইন পাশ করা হয়েছিল। গভর্নর সম্মতি দেননি। কেন? গভর্নরের কি সময় বার করতে পারছেন না? অপকর্ম করার এত ব্যস্ত যে সময় পাচ্ছেন না এই বিলগুলো পাশ করানোর জন্য? এই বিলটার মধ্যে নিধান ছিল যে গণপিটুনিতে যদি কেউ আহত হতো তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, আর কেউ মারা গেলে মৃত্যুদণ্ডের বিধান ছিল। গভর্নর পাশ করেনি কেন? দল এই কদিনে যে কটা ঘটনা ঘটেছে যেগুলো দলের সময় বলছো জগদীপ ধনকর গভর্নর পাশ করেনি, যেই গভর্নর ছিল পাশ করেনি, গভর্নর সম্মতি দেয়নি। জগদীপ ধনকর কি ধোয়া তুলসী পাতা? তিনি চির অপমানিত ছিলেন। তুলসী পাতা না, তোমরা মানে আমি তাকে রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে তৃণমূলের কি ভূমিকা আমি সেদিকেও যাচ্ছি না, তাকে উপরাষ্ট্রপতি করার পেছনে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে জগদীপ ধনকরের সময় তৃণমূল এই অ্যালার্মটা রেজ করেনি কেন? তৃণমূল কেন বলেনি যে এইরকম একটা বহু বিলের ক্ষেত্রে তোমরা করেছো যে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিল রাজভবনে ধুলো খাচ্ছে? কোথায়? আরে এখনো তো এই রাজ্যপালের কাছে প্রচুর গুরুত্বপূর্ণ বিল পড়ে আছে। এই অনুষ্ঠানে পরবর্তী সময় আসবো। ওই যে নাবালকের ওপর নিশ্চয়ই তুমি বলবে সাঁড়াশি দিয়ে অত্যাচার, তাতে আজকে আইনজীবী তো দাঁড়িয়ে রইলেন, অর্ধেক জজ সাহেবের প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আমি জানি না তিনি কি আইনজীবী কি বলছেন। এই সব জানোয়ারদের মাঝ রাস্তায় পিঠের ছাল তুলিয়ে নেওয়া উচিত। যদি
রাস্তার মাঝখানে প্রকাশ্য রাস্তার মাঝখানে ছাল চামড়া তুলে নেওয়ার নিদান কোনো মুখপাত্র দেয়, তাহলে সে কী মানসিকতার শিকার, তার মানসিকতাকে সুস্থ না অসুস্থ সেটা কিন্তু ভাবার ব্যাপার আছে। আপনার মতো এত বড় একটা চ্যানেলে এসে যে এই কথা বলতে পারে, তার মানে তার সুস্থতা সম্বন্ধেই কিন্তু প্রশ্নচিহ্ন থাকে। আমি বলেছি এই রকম জানোয়ারদের মাস্টার মধ্যে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত, মানে আমি বলতে চেয়েছি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে আগামী দিনে মানুষ ভয় পায় এরকম কাজ করতে। কিন্তু যারা ব্যক্তিগত আক্রমণ করছে, তাদের বলবো নিজের পরিধির মধ্যে থাকুন, নইলে আমাকে কিন্তু চাইনিজ রেশম আর সেই সময়ের নোট পাচারে কার কাছে কত টাকা যেত আর তারপর নিজের পিঠ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীদের অ্যাটাচি বইতে হতো, এই খাতাও খুলতে হবে। তাই পরিধির মধ্যে থেকে কথা বলা উচিত, ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকাটাই ভালো। আপনার তো 1 কোটি লোক দেখে প্রোগ্রামটা, চ্যালেঞ্জ করছি ওপেন, যদি বুকের পাটা থেকে হিম্মত থাকে, তাহলে আমি আপনার জীবনে আপনার চ্যানেলে কোনদিন আসবো না। আমি জানি বোগাস ভুল রং স্টেটমেন্ট দিয়ে রাজ্যের জনমতকে আমি ডেট আইসিদের নাম দিয়ে বলে দিতে পারি, আপনি করবেন চ্যালেঞ্জ। লিজু, তুমি পুলিশ মহলে যদি কথা বলো, যে কজন সৎ আইপিএস এর কথা বলে পঙ্কজ দত্ত তাদের মধ্যে অন্যতম, এই কথা অফিসিয়ালি আমি বললাম, অফিসিয়ালি। আমি এরপর থেকে একেবারে পরিষ্কার আমার না পাটকেল, কিন্তু সেটা যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে বলতে হবে। কোথায় প্রমাণ, কোথায়? আমি নাম করে বলে দিতে পারি, তোমরা চালাও স্ক্রিন। আমিও নাম করে বলছি, সকালবেলা হরিদাস পালের কাছ থেকে তুমি ঘুষ খেয়েছো, যাও নাম করে বললাম। আমি তো বলতে পারি, আমি তো বেঙ্গল ক্লাবে বসে এইটাকে প্রমাণ বলে, তাহলে কি সত্যি হয়ে যাবে? এইটা শুধু তুমি যেটা বললে সেটাও প্রমাণ না, আমি যেটা বললাম ওটাও প্রমাণ না। এগুলোকে মনে করে এলিগেশন বলে। একদম, আমি বলছি প্রমাণ ছাড়া কারুর কোনো কথা প্রকাশ্যে অনেয়ার বলা উচিত না। 60টার কথা এলে আমার শতরূপের কাছে আসতেই হবে। শতরূপ সেই 1993 এর বাদে না তুমি 60টা খেলো বা উৎসাহী বলে নয়, যে 69 জন মানুষ লালবাজার থেকে 200 মিটারের মধ্যে মারা যাওয়ার পর, এটা ঠিক যে কেউ বলতেই পারেন যে এই বিষবৃক্ষ বাম আমলে জন্ম, কিন্তু অন্তত 1 দশক ধরে কলকাতা শহরের এই 60টার কারবার কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ করতে পেরেছিল। আবার বলছি যে 69 জন মানুষের প্রাণের বিনিময় কিন্তু হয়েছিল। সেখান থেকে আজকে প্রকাশ্যে খাস কলকাতা শহরে কাউন্সিলর বলছেন 60টা। সুমন্ত, এই উত্তরটা দেওয়ার আগে একটা কথা বলে দিই, যেহেতু একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল, মিথ্যে তথ্য দেওয়া হয়েছিল। ও যে গণপ্রতিরোধ বিরোধী আইনের কথা বললো, রাজ্যপাল সই করেননি। রাজ্যপালের সই না করার জন্য ওটা এমনি আটকে নিয়ে আমার কাছে যে চিঠি রয়েছে, সেই সময় আব্দুল মান্নান এবং সুজন চক্রবর্তী যৌথভাবে চিঠি দিয়েছিলেন। এত বড় জালিয়াত একটা গভর্নমেন্ট বিধানসভায় পাশ করিয়েছিল একটা বিল, তারপর রাজ্যপালের কাছে সই করতে পাঠিয়েছিল আর একটা বিল। ডেথ সেন্টেন্সের কোনো ক্লজই ওরা পাশ করায়নি বিধানসভায়, সেই কারণে আটকে আছে। যে কারণে আজকে 6 বছরে ওরা এত বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণা দিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে ধর্ণা দিয়েছে, এটা কোনোদিন মুখে উচ্চারণ করেনি। এটা জাস্ট আমি বলে দিলাম। এইবার আমার কাছে চিঠিটা এখনো রয়েছে। যাই হোক, আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, দেখো সুমন, এখানে যে বলছেন, যিনি অভিযোগ করছেন, আমি তাকে ধোয়া তুলসী পাতা বলে ধরছি না, কিন্তু যদি তার অভিযোগ সত্যি হয়ে থাকে, তার মানেটা এই দাঁড়াচ্ছে তৃণমূলের কেউ 60টার ঠেক চালাচ্ছিল বলে কাউন্সিলর তাকে চড় মারেনি, তৃণমূলেরই কেউ 60টার ঠেকের বিরোধিতা করেছিল বলে কাউন্সিলর তাকে চড় মেরেছে। অর্থাৎ 60টার ঠেক চলার সঙ্গে কাউন্সিলরের স্বার্থ কীরকমভাবে সরাসরিভাবে, যাকে আমরা বলি ডাইরেক্টলি প্রপোর্শনাল, কীরকমভাবে জড়িত। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই কাউন্সিলর সুনন্দা সাহা, তোমাদের মনে থাকবে আজ থেকে 3-4 মাস আগে তৃণমূল কর্মীরাই রাস্তা অবরোধ করেছিল এই এলাকায়। কেন? 98 দুর্গাচরণ মিত্র স্ট্রিট, এই ঠিকানায় একটা বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে, বা একটা বিল্ডিং তৈরি হচ্ছে, তাতে হয়তো কিছু বেআইনি ফ্লোর হবে। সেইখানে ইনি নাকি 18 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন, তার আরও হয়তো চেয়েছিলেন, পেয়ে গেছেন সেটা, কিন্তু 18 লক্ষ টাকা পাচ্ছিলেন না আবদার মতো, সেই কারণে সেখানে চাপ দিচ্ছিলেন। তার প্রতিবাদে সেই কনস্ট্রাক্টর এবং তৃণমূল কর্মীদের একটা বড় অংশ এনার বিরুদ্ধে রাস্তা অবরোধ করে। এই হচ্ছে একটা কাউন্সিলরের নমুনা। আমি তৃতীয় আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে পুরো ভোটের দিন ছাপ্পা দেওয়ার অভিযোগে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুনন্দা সরকারের এক পোলিং এজেন্টের রিলিভারকে এই রাজ্যের পুলিশই গ্রেফতার করেছে ছাপ্পা দেওয়ার অভিযোগে। এবার পরের কথায় যাই। দেখো, এই কারণেই আজকে ধরো জয়ন্ত সিং থেকে শুরু করে একটার পর একটা ঘটনায় আমরা দেখি, যে বাচ্চাটি মার খেলো, যে কিশোরটি, সে বা তার বাড়ির লোক 3.5 বছরে সাহস করতে পারলো না থানায় গিয়ে পুলিশের কাছে একটা কমপ্লেন করার। পরে যখন তৃণমূলেরই একটা গোষ্ঠী সেই ভিডিওটাকে লিক করলো, তারপরে ঘটনাটা সামনে এলো। কেননা মার যে খাচ্ছে সেই সাধারণ মানুষও জানে, আমি জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে থানায় যাচ্ছি মানে বেসিক্যালি আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে থানায় যাচ্ছি।
সুতরাং সেই কারণে একজন মানে খেয়ে পড়ে থাকা গৃহস্থ চাকরি বাকরি করছে, তার কি দরকার আছে ভাই এই ঝামেলার মধ্যে জড়ানোর? কোথায় বেআইনি বিল্ডিং তৈরি হবে, কোথায় পুকুর ভরাট হবে, কোথায় বেআইনি পার্কিং থেকে তুলবে, আমি যাবো কেন পুলিশের কাছে? আমি জাস্ট আমার কথাটা শেষ করি। আর যেহেতু বেআইনি পার্কিং এর কথা মাঝখানে যেহেতু আমি একটু ইয়ে করলাম, যেহেতু বেআইনি পার্কিং এর কথাটা তৃণমূলের একজন বললো, সুমন, আমি আজকে এখানে এই ক্যামেরার সামনে বলছি, কলকাতা পুরসভার অ্যাপ্রুভ করা পার্কিং এর রেট হচ্ছে 4 চাকা গাড়ির জন্য ঘন্টায় 10 টাকা। যারা আজকে কয়েক কোটি মানুষ এই মুহূর্তে আমাদের আলোচনাটা শুনছেন, কলকাতা শহরে যারা থাকেন বা কোনো কাজে গাড়ি রাখেন, একজন বলুন গাড়ি পার্ক করার জন্য ঘন্টায় 10 টাকা দিতে হয়, 20 টাকা হচ্ছে ইউনিভার্সাল রেট। এক সেকেন্ড সুমনদা, বউবাজার, বড়বাজার, হাইকোর্ট, অফিস পাড়া, ডালহৌসি, কলেজ স্ট্রিট, এই সমস্ত চত্বরে দিনের বেলা অফিস আওয়ার্সে 50 টাকা 60 টাকা ঘন্টায় করে টাকা তোলা হয়। একদিনে কয়েকশো কোটি টাকা বেআইনি পার্কিং বাবদ তৃণমূল কংগ্রেস তোলে খালি কলকাতা শহর থেকে। এক এক করে বলি। সাট্টার ব্যাপারে অবশ্যই শতরূপ খুব ভালোভাবে বোঝাবে, সবাই জানতাম, কারণ ওর দল একটা সময় এটার উপরে পিএইচডি করে ফেলেছে। অভিযোগ এসছে, এখনো কোথাও বিরোধীরা প্রমাণ করতে পারেন কোথাও সাট্টা অভিযোগ করেছে। আমার কথা হচ্ছে যে না চেঁচিয়ে ভোটে হেরে যাওয়ার পর সুজনবাবু, সেলিমবাবু দুজনেই তো এখন ফাঁকা, সামনে কোনো ইলেকশন নেই, রাস্তায় নেই কেন? রাস্তায় নেই কেন? তাদের অভিযোগ করতে শুধু এবিপি আমার বলছে গলা ফাটাতে হয় কেন? দ্বিতীয় কথা হচ্ছে, যখন বাংলা প্রথম গণতান্ত্রিকভাবে স্বাধীন হয়েছিল 21শে জুলাই 1993 সালে, সচিত্র পরিচয়পত্র নিয়ে যখন আন্দোলন হয়েছিল, আর এরা খুন করেছিল 13 জনকে, এখন এরা গণতন্ত্রের কথা বলছে। আবার ঘুরে আসি সেই ব্যাপারে, যে অভিযোগটা যেটা শতরূপ বলল যে বাড়ির মানুষরা করে না, যারা গাড়ি পার্কিং, ইললিগাল পার্কিং, মানুষ কেন ঝামেলায় যাবে? সত্যি কথা তো, মানুষ কেন পুলিশি ঝামেলা, আইনি ঝামেলায় যাবে? এই দায়িত্বটা কাদের? যাদের ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, বিরোধী দল, তারাই বিরোধী দল কেন? যাদের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের কোনো দায়িত্ব নেই? আমরা তো আমাদের কাজটা মানুষ যদি প্রতিদিন থাকে, আমরা আমাদের কাজটা করছি। এদের যত অভিযোগ ঘন্টাখানেক সঙ্গে সুমনে চেঁচানো কেন? বাকিরা তো জবলেস, এখন তো কাজ নেই, ইলেকশনে হেরে রাস্তায় নামুক, জবলেস। শুনেছি কেন রিজু আমার সবচেয়ে প্রিয় তৃণমূল নেতা, আমি এর আগেও তোমার সাথে বলেছি, আমি ওর মতো এরকম সিপিএম পন্থী তৃণমূল দেখিনি। ওর জীবনে মমতা ব্যানার্জির কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই। সাতটার ঠেক বন্ধ করা থেকে শুরু করে বেআইনি পার্কিং বন্ধ করা, ও যাবতীয় এক্সপেকটেশন সিপিএম এর কাছ থেকে আমি আগেও দেখেছি। ও বারবার করে ও একেবারে, এবং ও বলে এটা নয়, তোতাপাখির গুলির মতো করে ওদের সবকটা মুখপত্র যখনই এরকম কোনো ঘটনা ঘটে, আমি বলছি সুমনদা, তোমার গত 13 বছরের, এখন ইউটিউব চ্যানেলে বিপি আনন্দের সমস্ত ভিডিও রয়েছে, গত 13 বছরের যদি 1300 এরকম ঘটনা থেকে থাকে, প্রতিটা ক্ষেত্রে তৃণমূলের একটা ডায়লগ কমন, ব্যবস্থা নেওয়া হবে, অন্যায় হয়েছে ব্যবস্থা নেওয়া হবে। একটা উদাহরণ দেখাতে পারবে না যেখানে ওরা বলবে ব্যবস্থা নেওয়া হয়েছে। কদিন আগে কসবায় লিপিকা মান্নার সঙ্গে স্বরূপ ঘোষের ঝামেলার জন্য বোমাবাজি তোমরা দেখালে, গুলির শেল পড়ে আছে রাস্তায়, কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরূপ ঘোষের বিরুদ্ধে, লিপিকা মান্নার বিরুদ্ধে? রিজুর কাছে যাব, কিন্তু শুধু যেহেতু কসবার কথা বললো, আমি ওই যে সুশান্ত ঘোষের একটা অসাধারণ কোটেশন, আমি রসিকতার অংশটা বাদ দিয়ে উইথ আ ভেরি সিরিয়াস নোট, সুশান্ত ঘোষ তার এক সহকর্মী সম্পর্কে বলছেন, আগে স্কোয়ার ফুট চিনেছে, পরে দলকে চিনেছে। আমার মনে হয় যে এই বাক্যটা সিনেমার ডায়লগ হওয়ার যোগ্য। হ্যাঁ, ওকে উত্তর দেব যে যদিও বলে যে বিরোধীরা কেন সিপিএম এর আঙুল তোলেছে, কেন কংগ্রেস বিজেপি, যদি বিরোধীদের বিরোধিতা করার কোনো জায়গাটাই না থাকে, তাহলে এদের যে 3 পার্টি অফিসগুলো আছে, সেগুলো বিয়ে বাড়ি ভাড়া দিয়ে দিক, রেস্টুরেন্ট, ধরা যাক যে রিজু বিরোধী দল থাকলো না রাজ্যে, তাহলে প্রশাসন বা শাসক দল কোনো কাজ করবে না? কোনো বিরোধী নেই, বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, তাহলে তো আমি 1:1 করতে পারি সুমনদার সাথে। সুমনদা আমাদের উপর আগুন তুলবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না বিজেপি কি? একটা 1 ঘন্টা একটা 1 ঘন্টার শোয়ে যদি 10 মিনিট প্রশ্ন করা হয়, তার উত্তর দিতে পারে না বাবু, 1 ঘন্টা 1-to-1 করবে। আমি বলছি খুব ইন্টারেস্টিং, 1 ঘন্টা ধরে ও 1 ঘন্টা ধরে খালি একটা কথা বলা যাবে যে ব্যবস্থা নেওয়া হবে। 1 ঘন্টা ধরে ডায়লগ দিয়ে সুমন, বিরোধীরা যদি ব্যর্থ হয় তাতে তৃণমূলের তোলাবাজ হওয়ার কি সার্টিফিকেট মিলে যায় নাকি তাদের অধিকার জন্মে যায়? এক। দ্বিতীয় কথা, আগে তৃণমূল তোলাবাজ হতো, আগে তৃণমূল তোলাবাজ হতো, এখন তোলাবাজটা তৃণমূল হয়। আমরা সকলেই এখানে বসে আছি, এই যে 3 জন চেয়ারে বসে আছি, আমি শাসক দলের প্রতিনিধি, আমার কাজ শাসক দলকে ডিফেন্ড করা, বিরোধী দলের প্রতিনিধি আর শূন্য দলের প্রতিনিধি। আমাদের তো এখানে পাঠিয়েছে এই রিপ্রেজেন্টেশনে গণদেবতা,
এর বিরুদ্ধে যদি কিছু হয় তার মানে তো আমার মানুষের রায়কে অপমান করা হবে। ঠিকই বলেছে রিজু, যেটাকে বললো যে ওদের কাজ শাসক দলকে ডিফেন্ড করা, এটাকেই কুণাল ঘোষ আরো ক্যান্ডিডেটলি বলেছিলেন ওদের কাজ তৃণমূলের অপরাধগুলোকে মার্কেট করা। আপনার 7টা জোয়ার কথা, মদের কথা বলছেন, যে মদের নীতি আপনি নিয়েছেন, পাড়ায় পাড়ায় মদের দোকান ঢুকিয়ে দিয়েছেন, যে 7টা জোয়ার কথা বলছেন সেটা কিছু কলকাতার মধ্যে আপনি জানতো, একটু পাড়াগায় জানতো, সন্ধ্যাবেলা থেকে শুরু হয় রাত্রি পর্যন্ত। আপনি দেখেছেন এই গত কয়েক মাসের মধ্যে শুধু আপনার ক্যামেরার সামনে বলেছে রাত্রি যত বাড়ে তত উশৃঙ্খলতা বাড়ে, তত অত্যাচার বাড়ে। এবং একই সাথে আপনাকে বলছি, এই ছবিটা যেটা দেখায় দুটো ছবি জিনিস, সেটা হলো রাজ্যের যে ভয়ঙ্কর বেকারত্ব, সেই বেকারত্বের ছবিটাকে পরিষ্কার করে। আর একই সাথে সেটা আরেকটা জিনিস প্রকাশ করে যে এই বেকারদেরকে নিয়ে আপনি দল বাড়াচ্ছেন। দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু বিরোধী দলের বিরাট ভূমিকা আছে, আমি রিজুর সাথে একমত। অর্থাৎ মানে যখন আপনার প্রশাসন ব্যর্থ হচ্ছে, যখন শাসক দল রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারছে না, তখন মানুষ কিন্তু বিরোধীদের কাছে আশা করে যে তারা রাস্তায় নেমে অন্তত প্রশ্নগুলো তুলবে। এরা তো কেউ পোর্টফোলিও হোল্ডার নয় একটাও, মানে আজকে যে ঘটনাটা ঘটেছে, কিন্তু যারা পোর্টফোলিও হোল্ডার তারাও তো এর মধ্যে রয়েছে। আমি আবার কাউন্সিলর একজনের মুখ ফাটিয়ে দিচ্ছে। সেই জায়গাতেও সহমত যে প্রতিটা জায়গায় বিরোধীদের একটা তো স্পেস আছে। ইফ দ্যাট স্পেস বিকামস নাল অ্যান্ড ভয়েড, কমপ্লিটলি জিরো, মানে ঘর চাপা হেরেছে পুত ফেলে কিছু ঘটনা ঘটবে। বিরোধীদের স্পেস কেমন আমি একটু উদাহরণ দিই। সেটা হচ্ছে ধরা যাক আজকে একটু থানা অবরোধ করলাম 100 জনকে নিয়ে, পরের দিন 20 জনের নামে গাঁজা কেস হবে আর 10 জনের নামে ডাকাতি কেস হবে, পুলিশ তুলে নিয়ে যাবে এবং তাদের কেউ ভয় করে না। কিন্তু সমস্যা রয়েছে রাজনীতিতে ক্রিমিনালদের। বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন বিরোধীদের ব্যাপারে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে 100 বার উনি সেটা বলতে পারেন এবং আমাদেরকে সেই সমালোচনা গ্রহণ করতে হবে। কিন্তু আমি জিজ্ঞেস করছি, শাসক দলের এটা যুক্তি হতে পারে যে যেহেতু বিরোধীরা অপদার্থ তাই আমরা চুরি করব? এক। দ্বিতীয় কথা আমি বলছি, পোর্টফোলিওর তর্কে আমি যাচ্ছি না। শাহজাহান ওয়াজ ভেরি মাচ আ পোর্টফোলিও হোল্ডার। কেউ বলছে ভাই দাঁড়াও, মাঝখানে বলছি বিরোধীরা মাঝখানে কেন বলছো? তোমার কথা আমি বলবো, শেখ শাহজাহান অ্যাবসলিউটলি পোর্টফোলিও হোল্ডার ছিল। তার থেকে বড় কথা, এটা তৃণমূল কংগ্রেসের মডেল যে ভাই একটা পাড়ার তোমাকে ইজারা দিয়ে দেবো, তুমি ওখানে 7টা থেকে শুরু করে সারাদিন যা ইচ্ছা করবে, এটা মনে রাখো। ঠিক আছে, একেবারে বিরতির সময় হয়ে গেছে। না দেখো ও বারবার বলে তোমাকে ইজারা দিয়ে দেবো, তুমি 7টা করো, সালিশি করো, যা পারো করো, খালি ভোটের দিন সকাল থেকে বিকেল অবধি টি20 ব্যাটিং করে আমার ভোটটা পার করে দাও। এটা ওদের রাজনৈতিক মডেলটা মনে পড়ে গেছে। আপনারা কি বলছেন? তিনি এখনো দলে ফেরেননি, কিন্তু তা সত্ত্বেও তাকে নিয়ে রীতিমতো টানাপোড়েন শুরু হয়ে গেছে। 21শে জুলাইয়ের মঞ্চে নাকি শোভন চট্টোপাধ্যায়কে দেখা যাবে। এখনও এর কোনো কনফার্মেশন নেই, কিন্তু জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহ সভাপতি, তিনি বলছেন যে শোভনবাবুর ইচ্ছে হতেই পারে, কিন্তু দলের ইচ্ছে কি না সেটা জানা নেই এবং তাকে আবেদন করতে হবে। মুখ্যমন্ত্রী ভাইফোঁটায় গেছিলেন, সেই প্রসঙ্গ যখন উঠছেন, জয়প্রকাশবাবু বলছেন যে মুখ্যমন্ত্রী ভাইফোঁটায় যাওয়ার সামাজিক বিষয়, দলে যোগের বিষয় এরকম নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার পাল্টা একেবারে নাম না করে চূড়ান্ত কটাক্ষ করেছেন। কল্যাণদা বলছেন যে বিজেপি নেতারা যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন তখন আবেদন করেছিলেন বলে তো শুনিনি। পাশাপাশি বলছেন যারা নতুন এসেছে তারা যখন জ্ঞান দেয় কানে লাগে। শোভন দাসকে নিয়ে আলোচনা করার সাথে সাথে আরেকটা আলোচনা করা জরুরি যে এই 21শে জুলাইয়ের মঞ্চে বিজেপির 6 থেকে 7 জন বিধায়ক, 2 থেকে 3 জন সাংসদ জয়েন করতে চাইছে। আমি সেটাকে কেন এই প্রসঙ্গে আনলাম, আমি কেন সেই খুব ইন্টারেস্টিং। সংখ্যাগুলো আরেকবার বলো, কজন সাংসদ? 6 থেকে 7 জন বিধায়ক, 2 থেকে 3 জন সাংসদ। ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়েছে। আমার মনে হয় রিজু যাই বলুক না কেন, এটা একটা ফিউটাইল আলোচনা। মানে একটা দল থেকে আরেকটা দলে যেতে গেলে কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তা জয়প্রকাশ মজুমদারের থেকে ভালো রিজু দত্ত কেন ভগবানও জানে না। কিভাবে একটা দল বদল করে অন্য দলে ঢুকতে হয়। আমি বলছি ভারতের ইলেকশন কমিশনের রেজিস্টার্ড 4,500 রাজনৈতিক দল রয়েছে। এই যে উনি বলছেন না ফর্ম ফিল আপ করতে হবে, আমার ধারণা জয়প্রকাশ মজুমদারের বাড়িতে খুঁজলে এই 4,500 দলেই ঢোকার ফর্মের বান্ডিল পাওয়া যাবে। সুতরাং উনি যখন একটা প্রক্রিয়া বলেছেন নিশ্চয়ই তার পেছনে কিছু যুক্তি আছে। কিন্তু আমি একটা কথা বলছি, বাংলার মানুষের জন্য এটা কত বড় দুর্ভাগ্য। আমি যাকেই ভোট দিই না কেন, আমার ভোটটা দিয়ে দেওয়ার পরে 5 বছর সে কোথায় থাকবে না থাকবে, আমার ভোটটা কোন দলে থাকবে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক ক্লিয়ার করে দিয়েছেন যে এই দলে এখন একটাই জিনিস ম্যাটার করে, দ্যাট ইজ পারফরমেন্স এন্ড পারফরমেন্স। ঠিক, তো সেই জায়গায় ইফ ইউ আর আ পারফর্মিং পারসন, ইউ আর
fit in Trinamool Congress if you are a না না কিন্তু non-performing এক সেকেন্ড, ইদানিং কালে তো শোভন চট্টোপাধ্যায় কোনো পদে নেই, যার ফলে রিসেন্ট পারফরমেন্সের জন্য নেই। তাহলে তার বায়োডেটা তো খারাপ নয়। না না, তিনি একদম শুরুর থেকে কর্পোরেশন, আমি বলছি যে সেই বেশ 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 সেই পারফরমেন্সের কথা আছে, আমি আসবো হ্যাঁ মানুষের কাছে পাড়ায় আমার পরের ইস্যুতে যেতেই হবে। হ্যাঁ একটু আগে বিশ্বনাথ বিমল দা বলছেন যে ক্ষমতা ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচবে কিনা, বিজেপি কি বাঁচবে, বিরোধীরা কি বাঁচবে, ক্ষমতা ছাড়া কেউ বাঁচে? এই প্রশ্ন এই জন্য উঠছে যে কেন বিজেপি হারছে, তার একটার পর একটা থিওরি সামনে আসছে, এবং অন্তর্ঘাত কিংবা পারফরমেন্স ইস্যু এইটা বললে তো ঠিক আছে, সমালোচনা, স্বাস্থ্যকর সমালোচনা, কিন্তু একের পর এক নেতা যখন বলেন যে ঘুষ খেয়ে হারানো হয়েছে, ঘুষ খেয়ে দলের নেতারা হারিয়ে দিয়েছেন অথবা প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়েছেন, সেই জন্য দল হেরেছে, আমি বলছি অভিযোগ মারাত্মক। আগামীকাল বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, তার আগে বিশেষ করে প্রকাশ্যে নেতারা যখন যা বলছেন, তাহলে মারাত্মক তো বটেই। কতটা মারাত্মক পরের প্রতিবেদন দেখাবে আপনাদের। সর্বস্তরে আমাদের একটা অহংকার, সেই অহংকারের সাথে আমি মনে করি যে কার্যকর্তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে, সেটার উপর একটা নজর রাখা উচিত ছিল। প্রার্থীরা করেছেন, আমাকে যে প্রার্থী ৩-৪ জন প্রার্থী বলেছেন আমাদের এখানে প্রচার করার জন্য বা আসার জন্য, আমি সেখানে গেছি, সময় দিয়েছি। কোনো পার্টির কোনো কেন্দ্র, রাজ্য, জেলা বলেনি। আমি যে মণ্ডলে থাকি এই মণ্ডলের কার্যকর্তারা স্বাভাবিকভাবেই বলেছেন। এই নতুন যারা আজকে নেতৃত্বে আছে তারা আসার পরে আমাদের যখন সরিয়ে দেওয়া হলো পদ থেকে, আমাদের যে এই দীর্ঘ পথ চলার যে অভিজ্ঞতা, সেইটাকে যে কাজে লাগাবে না, এটা আমরা মানতে পারি না। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে, 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও স্কোর 0। পরপর ভোটে হারের ধাক্কা সামলাতে বুধবার মেগা বৈঠকে বসছে রাজ্য বিজেপি, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারও। কিন্তু তার ঠিক আগেই দলের অন্দরের ক্ষোভ বাইরে চলে আসছে। বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন বিজেপি নেতারাই। মোদিজি যে সমস্ত কাজ করেছে সেই কাজগুলিকে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারিনি, একথা তো সত্য। ঘরে ঘরে আমরা সেই মোদিজির সাফল্যকে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি, এতে কোনো দ্বিমত নেই। তার সাথে সাথে তৃণমূলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো আমরা মূলত চোরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি। কিন্তু ওই ব্যর্থতাগুলো ভেঙে ভেঙে যদি জনসমক্ষে আমরা নিয়ে যেতে পারতাম, তাহলে আমার মনে হয় আর একটু বেশি লাভ হতো। 21-এর বিধানসভা ভোটে বিজেপির হার নিয়ে কামিনী কাঞ্চনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। 24-এর লোকসভা ভোটের ফল নিয়েও কার্যত একই সুর তাঁর গলায়। প্রার্থী চয়ন বহু ক্ষেত্রে ভুল হয়েছে। তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে, সেটার উপর একটা নজর রাখা উচিত ছিল। কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ, উনি বলেছেন বিজেপির লোকেরা ধরে নিয়েছে যে ওখানে তো বিজেপি জিতবে না, খামোখা খেটে কি হবে, বরঞ্চ পয়সাটা বাড়ি নিয়ে যাই। কামিনী এবং কাঞ্চন দু ধরনেরই ঘুষ খেয়েছিল, সেই পরম্পরাটা এখন চলছে, সেটাকে পুরোপুরি ধৌতি করা মানে ক্লেন্সিং করা সম্ভব হয়নি। একাধিক প্রাক্তন রাজ্য সভাপতি থেকে বিজেপি বিধায়ক, ক্ষোভ থামছে না। নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া চলাকালীন, কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেওয়া হয়নি। শুধু আমি নয়, আমাদের 3 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়নি। আরো আছে, কার কাছ থেকে কোথায় কে টাকা খেয়েছে। আবার এই 24-এ লোকসভা নির্বাচনে টাকা খেয়ে, আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে, মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে, আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এটা করছে অযোগ্যতার জন্যে। এরা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, এরা মানে কে কার বিচার করবে। ফলে বিজেপি এখন একটা ভঙ্গুর, ওদের নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, নেতৃত্বের গ্রহণযোগ্যতা নেই, বিশ্বাসযোগ্যতা নেই। বিজেপির নেতৃত্বের উপাদান হচ্ছে চচ্চড়ি রাঁধার মতো, চচ্চড়ির উপাদান দিয়ে কখনো বিরিয়ানি রাঁধা যায় না। এই গোষ্ঠী বলবে ওরা ডুবিয়েছে,
ওই গোষ্ঠী বলবে এরা ডুবিয়েছে। ফলে এই ধরনের বৈঠকগুলো লোক আসার। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে বুধবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। 2026-এর লোকসভা নির্বাচনের আগে কি তৃণমূলের মোকাবিলায় প্রস্তুত হতে পারবে তারা? দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। বিমলদা, অহংকার বা অপদার্থতা নিয়ে একেবারে আমি এটা স্বাস্থ্যকর সমালোচনার দিকে রাখতে পারি, কিন্তু ঘুষ খেয়ে তথাগত রায় বলছেন অন্য দলের হয়ে কাজ করা। গোঘাটের নির্বাচিত বিধায়ক বিশ্বনাথবাবু তিনি বলছেন আমাদের লোকগুলো কারচুপির সময় কি করছিল, পরিষ্কার কথা, দলের লোকগুলো টাকা পয়সা খেয়ে এসব করেছে। আমি বলছি যে তো সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ না, তথাগতদা প্রায়ই এখন বলছেন যে উনি বিজেপির প্রাইমারি মেম্বারশিপ আর রাখেননি, ছেড়ে দিয়েছেন। ন্যাচারালি তার কথাটা আমি আলাদা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তথাগত খুব শ্রদ্ধা করি। হ্যাঁ, কিন্তু সেদিন অমিত শাহের মঞ্চে ছিলেন এবং পরের পর গুরুত্বপূর্ণ উনি নিজেই চাইলে যে কোনো একজন দেখে নিতেই পারে। উনি বলেছেন বিজেপির প্রাইমারি মেম্বারশিপও রাখেননি। আমি একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে যে যারা নির্বাচিত প্রতিনিধি তারা যখন অভিযোগ করছেন, আমার মনে হয় সেগুলো দলের মধ্যে প্রমাণ সমেত বললে অনেক ভালো হতো। সমস্যা হয় এগুলো যখন বাইরে বলা হয়, তখন তো যারা দলের মধ্যে আছে তারা তো জানতে চাইবে কে কে ঘুষ নিয়েছে, আপনার কাছে কি কি খবর আছে। আমি আশা করবো ভবিষ্যতে সেগুলো পাওয়া যাবে। আমি একটা কথা বলি, অন্তত সমালোচনা হচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক দলে তো দেখতে পাচ্ছি যারা পারস্পরিক ঘুষের জন্য খুনোখুনি হচ্ছে। আমরা তো সেই কাজটা করিনি, সমালোচনা হচ্ছে। আরে গণতান্ত্রিক দলের সমালোচনা হতেই পারে, এই ধরনের সমালোচনা নিশ্চয় ঠিক নয় বলছে দলের মধ্যে হতো, হলেই ভালো হতো, কিন্তু তৃণমূলের মতো পরস্পরের গলা কেটে দিচ্ছে না। খুব তফাৎ দেখতে পাচ্ছেন বিমলদা, আমি দেখতে পাচ্ছি না। তার কারণ মদন মিত্র বলে, তৃণমূল বলে বা রিজুরা বলে যে কেন ওখানে বলেছেন, কেন ঘন্টাখানেকে বলেছেন, কেন দলের মধ্যে পরস্পর বিমলদা তথাগত রায় কেন বাইরে বলেছেন বা নির্বাচিত বিধায়ক কেন বলেছেন, আচ্ছা অন্য ঠিক আছে, বিমল স্যার বিশ্বনাথ কারক কেন বাইরে বলেছেন, বিমল স্যার যত গণতান্ত্রিক এবং সংবিধান স্বীকৃত ঝামেলা হিসেবে দেখান, আমি খালি মনে করাই তথাগত রায় যে বলেছিলেন কামিনী কাঞ্চন, মহিলাদেরকে সামগ্রী হিসেবে ব্যবহার করে টিকিট বিতরণ, এইটা গণতান্ত্রিকও নয়, সংবিধান সম্মতও নয়। বলেছিলেন এবং বলেছেন, আজকেও বলেছেন। দ্বিতীয় কথা, আমি বলছি কদিন আগে দেখলাম সুকান্ত মজুমদার বলছেন গ্রেপ্তারির অপেক্ষায় বসে থাকলে রাজনীতি করা যাবে না। আমরা 2014 সালে ফিরে যাই, এটা আমরা কেউ অস্বীকার করব না। 2014 থেকে বামপন্থীদেরকে পেছনে ঠেলে দিয়ে বিজেপির প্রধান বিরোধী হিসেবে উঠে আসার পেছনে সবচেয়ে বড় যে সোশ্যাল ক্যাম্পেইন ওরা করেছিল তা হচ্ছে এই যে সিপিএম এর হাতে এখন আর ক্ষমতা নেই, ইডি সিবিআই আছে, আমাদের হাতে মোদিজি দেশের প্রধানমন্ত্রী, আমরা পারবো। আমি একটা ছোট্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমি যেমন নিম্ন মেধার, কিন্তু তা বলে কি আমি উচ্চ মেধার সন্ধান করব না। অর্থাৎ মার্কস যেভাবে পুঁজির কথা, রাজনীতির কথা অ্যালগরিদমিক উপায়ে ম্যাথামেটিক্যালি বলে গেছেন, হয়তো শতরূপ অতটা ভালো পারে না। এবং বামফ্রন্ট আমলের সময় আমরা যে মধ্যমেধার চাষ হতো যেটা বলি, সেই জায়গায় কিন্তু একেবারে পরিষ্কার আজকে পশ্চিমবঙ্গে 2011-র পর থেকে তৃণমূল বিজেপির রাজনীতিতে নিম্ন মেধার চাষ হচ্ছে। কেন? তার একটা কারণ হচ্ছে রাজনীতির মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই। সৈফুদ্দিন চৌধুরী, সোমনাথ চ্যাটার্জি এরাও তো দল ছেড়েছিলেন। আলোচনা হয়েছিল কিভাবে? নীতি নিয়ে, আদর্শ নিয়ে। বিজেপি তৃণমূলের আলোচনা আপনি বারবার দেখুন, সিপিএম থেকেও এক গাদা লোক বিজেপি তৃণমূলে গেছে, আমি বলছি না যায়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে এনাদের যে রাজনৈতিক আলোচনা, সেখানে শোভনবাবু দলে আসবেন কি যাবেন, তার মধ্যে একটা রাজনৈতিক আলোচনা দেখান। সেখানে কিন্তু যুক্তিগুলো কিভাবে আসছে, বিজেপির কেউ বলছেন আচ্ছা আমাদের মোদি খুব ভালো, কিন্তু দেখো আমাদের এখানকার লোকগুলো খারাপ। রিজু যুক্তি দিতে গিয়ে বলছে মমতা ব্যানার্জি ঠিক করবেন 21শে জুলাইয়ের মঞ্চে, কে কে আসবেন। দিনে 86,400 সেকেন্ড, ও কতজন তৃণমূলে আসবে না আসবে মমতা ব্যানার্জি প্রতি সেকেন্ডে ঠিক করলেও তো পারবেন না, যত লোক তৃণমূলে আসছে। ফলে পলিটিক্যাল স্ট্রাকচার নেই তৃণমূল এবং বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতি, আমি কেন্দ্রীয় বলছি না, বিজেপির ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতি এতটাই নিম্নমেধার যে তা সিপিএম এর মধ্যমেধাকে বলে বলে 22টা গোল দেবে।